সকলকে নমস্কার। আমি মেইন অ্যাকাউন্টে যখন প্রথমবার এই গল্পটা পড়া শুরু করি তখন বেশ অন্য উদ্দেশ্য নিয়ে বা একটা নতুন কিছু করার চিন্তা ভাবনাতেই শুরু করেছিলাম। তো গল্পের নাম হলো বহুরূপী, লেখিকা হলেন সায়ন্তনী পুততুণ্ড এবং এই বইটি আমার বন্ধু ডক্টর দেবপম দত্ত সে আমায় গিফট করে আমার জন্মদিনে। তো বইটির পাবলিকেশন হলো মিত্র ঘোষ থেকে এটি পাবলিশ করা হয়েছে। তো সেই গল্পটাই পড়ছিলাম, তো এটা একটু অন্য একটু ভিন্ন স্বাদের রহস্য রোমাঞ্চ ডিটেকটিভ স্টোরি বা গল্প হিসেবে আমার বেশ মজাদার লাগছিল। তো ভাবছিলাম যে যখন নিজে পড়ছি কেন না সকলে মিলে বা পড়ি বা শুনি। তো সেই সুবাদে জিনিসটাকে শুরু করা, যেহেতু নতুন অ্যাকাউন্ট, যেহেতু নতুনভাবে জিনিসটাকে আবার দাঁড় করাচ্ছি, তো সেই সুবাদে গল্পটা একদম শুরু থেকে শুরু করছি। তো নমস্কার, আমার নাম তন্ময় কুমার মহারথী। আমি একটু গল্প করতে পছন্দ করি, গল্প পড়তে পছন্দ করি, তো সেই জন্যই এই নতুনভাবে এই পেজ তৈরি করা এবং দেখি কত দূর এগিয়ে নিয়ে যাওয়া যায়। শুরু করি। বহুরূপী। আচ্ছা, আমরা এই বইয়ের প্রথম যে গল্পটা আছে, ত্রিমূর্তি যখন ভয়ঙ্কর, আমরা সেই গল্পটা থেকে আমাদের এই নতুন পেজের জার্নি শুরু করব। পুরোটাই যতটুকু পারবো আনকাট রাখবো, তো যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা করবেন এবং ধরিয়ে দেবেন। আই উড লাভ টু টেক অল দ্য ফিডব্যাকস পজিটিভলি, এবং আমার মনে হয় যে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম ইজ ভেরি ইম্পর্ট্যান্ট যে কোনো কিছু শুরু হওয়ার জন্য বা যে কোনো কিছু আরও ভালো বা ওটাকে আরও পলিশ করে রাখার জন্য, পলিশ করে তৈরি করার জন্য শুরু করছি। আচমকা কিছু ভাঙার শব্দ। কাজের মেয়েটা চা দিতে তন্ময়বাবুর ঘরে ঢুকেছিল। তার হাত থেকেই চায়ের কাপটা সপাটে আছড়ে পড়ল মেঝেতে। কাপ প্লেট ভেঙে চূর্ণ বিচূর্ণ। তার সঙ্গেই একটা আর্তচিৎকার। কি হলো বাবু? বাবু বাবু কি হলো আপনার? তন্ময়বাবু চেয়ার থেকে পড়ে গিয়েছেন। কেমন অদ্ভুতভাবে নিঃশ্বাস নিচ্ছেন। হাত পা থরথর করে কাঁপছে। চোখ দুটো বিস্ফারিত। শ্বাস যেন আটকে যাচ্ছে। প্রচণ্ড ভয় বাকরুদ্ধ হয়ে গিয়েছেন। মৃদুলা তখন ঠাকুর ঘরে সন্ধ্যা দিচ্ছিলেন। অন্যান্য দিনের মতোই ঠাকুর ঘরে সবার মঙ্গল কামনা করে চলেছিলেন। ইদানিং তন্ময়বাবুর শরীরটা ঠিক যাচ্ছে না। একটা মাইল্ড হার্ট অ্যাটাক হয়ে গিয়েছে কয়েকদিন আগেই। মানুষটা দিনকে দিন কেমন যেন হয়ে গেল। এত বড় শিল্পী, ছবির জগতে আর্টিস্ট হিসাবে কত নামডাক, অথচ কয়েকদিন ধরেই অদ্ভুত একটা ভয় জুবুথুবু হয়ে গেছেন। মৃত্যু ভয়। তন্ময়বাবুর দৃঢ় ধারণা খুব শিগগিরই তিনি মারা যাবেন। তার মাথার কাছে এসে দাঁড়িয়েছে নিষ্ঠুর সমন। মৃত্যু দরজায় করাঘাত করছে। আর বেশি দিন নেই তার হাতে। ভয়টা কি নেহাতি একটা মাইল্ড অ্যাটাকের জন্য? যারা তন্ময় চৌধুরীকে চেনেন তারা এই কথাটা বিশ্বাস করবেন না। এমন একটা প্রাণবন্ত মানুষ এই কারণে ভয় গুটিয়ে থাকবেন? এটা কি বিশ্বাসযোগ্য নয়? এটা ঠিক বিশ্বাসযোগ্য নয়। রীতিমতো রঙিন মেজাজের লোকটা পানের আড্ডায় গ্লাস হাতে তুলে নিয়ে প্রায় হাসতে হাসতে বলতেন, আমি তলানি অবধি বাজব, সবটুকু না দিয়ে আমার শান্তি নেই। তার ইয়ার বক্সিরা বলতো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তন্ময়দা বাঁচতে জানেন বটে। সেই তন্ময়বাবুই
আচমকা পাল্টে গেলেন। এমন পরিবর্তনের কথা কেউ ভেবেছিল? ছবি আঁকার জন্য শিল্পীদের একটু নিঃসঙ্গতার প্রয়োজন পড়ে তন্ময়বাবু। সেজন্যই বছর খানেক আগে বারাসাতের দিকে চমৎকার একটা বাগান বাড়ি কিনেছেন। অতীতে সেই বাগান বাড়ির কোনো জমিদার বংশের ছিল। বর্তমানে প্রায় কাঞ্চন মূল্যের বিনিময়ে বাড়িটা তন্ময়বাবু অধিকার করেছেন। মাসখানেক আগে কি এক খেয়ালের বশে তিনি সেই বাগান বাড়িতেই ছবি আঁকার নিভৃত সময়টুকু কাটাতে গিয়েছিলেন। কিন্তু এর পরের ঘটনা যেমন ঘটা উচিত ছিল ঠিক তেমন ঘটল না। তন্ময় মৃদুলাকে বলে গিয়েছিলেন মাসখানেক ওখানেই কাটাবেন, কেউ যেন তাকে বিরক্ত না করে। মৃদুলা জানতেন শিল্পী মানুষেরা এমনই খেয়ালি হয়ে থাকেন। নয় করে তো প্রায় ৩০ বছর মানুষটার সঙ্গে কাটিয়েছেন। লোকটার মেজাজ মর্জি বুঝতে অসুবিধা হয় না তার। তাই এই স্বেচ্ছা নির্বাসন নিয়ে উচ্চবাচ্য করেননি। মানুষটি স্বাভাবিক জীবনের হইহল্লায় যান্ত্রিকতায় বিরক্ত হয়ে উঠেছেন। তাই একটু শান্ত নিস্তরঙ্গ জীবনের খোঁজেই সদ্য কেনা বাগান বাড়িতে যাচ্ছেন। সেটা বুঝতেও অসুবিধা হয় না তার। শুধু জিজ্ঞেস করেছিলেন 1 মাস থাকার কি দরকার, সপ্তাহখানেক থাকলেই তো হয়। মানুষ নেই, জন নেই, কোন ইন্টেরিয়ারে বাড়ি, শরীর খারাপ হলেও কেউ দেখতে আসবে না। আমি মানুষজন দেখতে যাচ্ছি না, তন্ময় হেসে বলেন। ছবি আঁকতে যাচ্ছি গো, ছবি আঁকতে। ছবি আঁকার জন্য আমি একাই যথেষ্ট, আর লোকজন থেকে কাজ নেই। কেন কি জানি মৃদুলার মন কেমন যেন খুঁতখুঁতিয়ে ওঠে। আর যদি শরীর খারাপ হয়? আহা, আমার শরীর খারাপ হয় না। আই অ্যাম দ্য আয়রন ম্যান। মৃদুলা তার কথায় খুব আশ্বস্ত হননি, তবু মুখে কিছু বলেননি। তন্ময়বাবু একদিন সকালে গোছগাছ করে বাগান বাড়িতে গিয়ে উঠলেন। তন্ময়বাবুকে শেষবারের মতো অনুরোধ করেছিলেন যদি অন্তত তাকেও সঙ্গে নিয়ে যান কর্তা। কিন্তু সেই অনুরোধটুকু তিনি হেসে উড়িয়ে দিলেন। এর পরের খবর কেউ জানে না। তন্ময়বাবু চলে যাওয়ার পর 5 দিন সবই ঠিকঠাক ছিল। মোবাইলে স্বামীর সঙ্গে কথাও বলেছেন মৃদুলা। তন্ময় বেশ খুশি খুশি গলাতেই জবাব দিয়েছিলেন। তাকে আশ্বস্ত করেছিলেন যে সব ঠিকঠাক আছে। তারপরে যে কি ঘটল কে জানে। 1 মাস থাকার বদলে তন্ময়বাবু 8 দিন পরেই বাড়ি ফিরে এলেন। কি হয়েছিল, কেন ফিরে এলেন তা কিন্তু কাউকে বলেননি। স্বাভাবিক থাকার চেষ্টা করেও পারছিলেন না। কেমন যেন উদ্ভ্রান্ত চেহারা, অদ্ভুত তার হাবভাব। সেদিনটাও মনে আছে মৃদুলার। কর্তা সেদিন বাগান বাড়ি থেকে ফিরলেন। কেমন যেন উলোঝোলো চেহারা, চোখ দুটো টকটকে লাল, মাথার চুল উস্কো খুস্কো। তার মূর্তি দেখেই ভয় পেয়ে যান তিনি। জিজ্ঞাসা করেন, এ কি, তোমার কি হয়েছে? তন্ময়বাবু ফিসফিস করে বলে, মৃদুলা, বাড়ির সব দরজা জানলা বন্ধ করে দাও, নয়তো নয়তো কি? তিনি যেন থমকে যান। কিছু একটা বলতে গিয়েও বলেন না, শুধু আস্তে আস্তে ভাঙা গলায় জানান, আলো আলো ভালো লাগছে না আমার। তুমি হরিকে বলো
সমস্ত দরজা জানলা বন্ধ করে দিতে। কিন্তু প্লিজ মৃদুলা, তিনি অসহায়ের মতো বলেন, প্লিজ আমার কথা শোনো, দরজা জানলাগুলো দিয়ে দাও, দরজা জানলাগুলো। বলতে বলতেই নিজে এগিয়ে গেলেন। পাগলের মতো ছুটে ছুটে ঘরের সমস্ত দরজা জানলা বন্ধ করে দিচ্ছিলেন। শুধু বন্ধই নয়, পর্দাও টেনে দিয়েছিলেন। দিনের বেলায় সমস্ত ঘর অন্ধকার হয়ে গেল। বিস্ময়ের অবধি ছিল না মৃদুলার। অবাক হয়ে বলেন, কি করছো তুমি? মৃদুলা, তিনি টের পেলেন তার স্বামীর গলা কাঁপছে। তুমি একবার দেখবে, কোনো জানলা দরজা খোলা নেই তো? প্লিজ প্লিজ একবার দেখে নাও, কোনো দরজা জানলা খোলা থাকলে খুব বিপদ, খুব বিপদ। দেখো মৃদুলা, ভালো করে দেখো। সেদিন তন্ময়বাবুর এই নিরর্থক ভয়ের কারণটা বোঝেননি তিনি। কিন্তু দিন যত এগিয়েছে ভয়ের পরিমাণ ক্রমাগতই বেড়েছে। এক প্রখ্যাত শিল্পী নিজের বাড়িতেই স্বেচ্ছাবন্দী হয়ে থাকতে শুরু করলেন। বাড়ির একটা জানলাও কেউ খুলে দিলে চেঁচিয়ে বাড়ি বাঁধায় করতেন। নিজের ঘর ছেড়ে কোথাও বেরোতেন না। এমনকি যে জলীয় আড্ডার প্রাণ ছিলেন তিনি, সেই আড্ডারও ধার কাছ ঘেঁষলেন না। তার কড়া অর্ডার ছিল যে বাড়িতে অচেনা কাউকে ঢুকতে দেওয়া হবে না, এমনকি জার্নালিস্টদেরও ঢোকা বারণ। তার সমস্ত সত্তার ওপর চেপে বসেছিল অপঘাত, মৃত্যুর ভয়। কিন্তু কেন, কে জানে? সবচেয়ে আশ্চর্যজনক পরিবর্তন হলো তার নিজেরই সৃষ্টিতে। তিনি হঠাৎ করে টেম্পেরায় ছবি আঁকা শুরু করলেন। এবং সেসব কি ছবি! যে তন্ময় চৌধুরীর ছবি সচরাচর আশাবাদ বহন করত, সেই তন্ময় চৌধুরী এবার বিভৎসতার ছবি আঁকতে শুরু করলেন। আপেলের বুকে ছুরি বসানো, আর তার গা বেয়ে ছড়িয়ে পড়ছে রক্ত, এমন ছবি একে নাম দিলেন ব্লিডিং এঞ্জেল। আর তার সঙ্গে সঙ্গেই আঁকতে শুরু করলেন একটা অদ্ভুত বাড়ির ছিন্ন ছিন্ন দৃশ্য। গোটা ছবির একটা সিরিজ, নাম দ্য স্ক্রিমিং হাউস। একটা অদ্ভুত পুরনো বাড়ি। ছবিতে কখনো তার সিঁড়ির ভিতর দিয়ে উঠে এসেছে একটা রক্ত মাখা হাত, কখনো করিডোরে রক্তের ধারা, কখনো বদ্ধ ঘরের নির্জনতায় রক্তপান করছে শয়তান। সমস্ত বাড়ির ছবিতে শুধু রক্ত, রক্ত আর রক্ত। মৃদুলা ছবিগুলো দেখে আঁতকে উঠেছিলেন। ভয় পেয়ে স্বামীকে বলেছেন, এ কি অলক্ষণে ছবি আঁকছো তুমি? তন্ময়বাবু উত্তরে শুধু শূন্য দৃষ্টিতে তাকিয়েছিলেন স্ত্রীর দিকে। কোন মতে বিড়বিড় করে বলেছিলেন, তুমি জানো না মৃদুলা, তুমি কিচ্ছু জানো না। আরে কি জানি না? তিনি অদ্ভুত ভয়ার্তভাবে তাকালেন, আবার ফিসফিস করে বললেন, বলবো তোমায়, তোমায় সব বলবো। আমি যদি বেঁচে না থাকি তো তোমার সব জানা দরকার। কি বলছো তুমি? মৃদুলা এবার অসম্ভব শঙ্কিত হয়ে ওঠেন। স্বামীর বুকে মাথায় হাত বোলাতে বোলাতে বলেন, কি হয়েছে আমায় বলো। বলবো বলবো। আপন মনেই কথাগুলো বলতে বলতে চলে গেলেন তিনি। কিন্তু বলার সুযোগ আর এলো না। এই ঘটনার কয়েকদিন বাদেই একটা মাইল্ড অ্যাটাক, আর তারপরেই ছেলে দৌড়ালো অ্যাম্বুলেন্সে খবর দিতে। মেজদা মৃদুলার মৃন্ময় ব্যাকুল হয়ে ভাইয়ের ওপর ঝুঁকে পড়ে ডাকলেন, তনু
তনু, তোর কিচ্ছু হবে না তনু, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। অনেক কষ্টে একবার চোখ মেলে তাকালেন তন্ময়বাবু। আঙুল কাঁপছে, অসাড় হয়ে আসছে, তবু কোনো মতে আঙুল তুলে দেখালেন। ওই যে। সঙ্গে সঙ্গেই তার মাথাটা ঝপ করে এলিয়ে গেল। যেদিকে তিনি আঙুল তুলে দেখিয়েছিলেন সেখানে এখনো ক্যানভাসে জলজল করছে তার অসমাপ্ত ছবি। 3 জন পুরুষের ছবি, একজন সামনে, একজন ডান দিকে, আরেকজন বাঁ দিকে। তারা বিভিন্ন দিকে মুখ দিয়ে, একজন সামনে, একজন ডান দিকে আর একজন বাঁ দিকে মুখ করে বসে আছে। 3 জনেরই ঠোঁটের ফাঁক দিয়ে উঁকি মারছে সদন্ত, আর দাঁত বেয়ে রক্ত গড়িয়ে পড়ছে। লাল রংটা তখনও শুকিয়ে যায়নি, শেষ টানটা এখনো লেগে ছবির গায়ে। লাল রংটাতে রং কম আর রক্ত বলেই বেশি মনে হয়। মৃত্যুর পরেও তন্ময়বাবুর আঙুলটা ওই দিকেই নির্দিষ্ট ছিল। মনে হচ্ছিল কিছু যেন দেখাতে চেয়েছিলেন ভদ্রলোক, কিন্তু কি? অধিরাজ একদৃষ্টে ছোট মামার ছবির দিকে তাকিয়েছিল। ছোট মামা আজ নেই, এটা ভাবতেও কষ্ট হচ্ছে। কেমন অদ্ভুত প্রাঞ্জল ছিলেন ভদ্রলোক, শত কষ্টেও কাবু হতেন না। অনেক সংগ্রাম করে ছবির জগতে নাম করেছিলেন। মায়ের কাছে শুনেছে দাদুর নাকি ঘোরতর আপত্তি ছিল এ ব্যাপারে। এ বাড়ির ছেলে এত কিছু থাকতে শেষে কিনা চিত্রকার হবে। দাদু নিজে সে সময়ের দুধে উকিল ছিলেন। তন্ময়ের বড় দাদা চিন্ময় বিরাট বড় সার্জন, তিনি এদেশে থাকেন না, বিদেশেই সেটেলড। বাল্টিমোরে নিজস্ব নার্সিংহোমও আছে তার। পরের দাদা অর্থাৎ মেজ ছেলে মৃন্ময় হাইকোর্টের জজ সাহেব ছিলেন, বর্তমানে রিটায়ার্ড। সে ডাক্তার ম্যাজিস্ট্রেটের বাড়ির ছেলে কিনা পাতি বাউন্ডুলে চিত্রকর হবে? কোনো বাবাই বা এটা মেনে নিতে পারেন? দাদুও পারেননি। ছোট ছেলেকে প্রায় ত্যায্যপুত্র করতে গিয়েছিলেন। শেষ রক্ষা অবশ্যই অধিরাজের দিদিমাই করেন। তিনি রীতিমতো ফিট হয়ে, অসুস্থ হয়ে পরে দাদুকে জব্দ করে ফেলেছিলেন। অগত্যা চিরতর রস গেলার মতো মুখ করেই শেষ পর্যন্ত দাদু ছোট ছেলের দাবি মেনে নেন। অধিরাজের মামা বাড়িতে বারবার বেড়াতে আসার অন্যতম মূল কারণই এই ছোট মামা। ছোটবেলায় অন্য দুই মামার সঙ্গে দেখা হওয়াটা তার রীতিমতো অপছন্দ ও অসন্তোষের কারণ ছিল। কারণ অন্য দুই মামাই কথায় কথায় পড়া ধরতেন, হয় অঙ্ক নয় ইংরেজি গ্রামার। একমাত্র ছোট মামার ক্ষেত্রেই সেসবের বালাই ছিল না। তিনি চিরকালই অন্যরকম। তার আঁকা ছবির মানে অর্ধেক ক্ষেত্রেই বুঝতো না ছোট্ট অধিরাজ। একবার একটা মেয়ের ছবি দেখে বলেছিল, এটা কি এঁকেছো মামা, ঈগল পাখি? মামা কিন্তু একটুও রাগ না করে হেসে বলেছিল, খুব ভুল বলিসনি রাজা, উল্টো করে দেখলে ওটা ঈগল পাখির মতোই দেখাচ্ছে বটে। এটা তো আগে লক্ষ্য করিনি, বেশ বলেছিস। তারপর সস্নেহে বুঝিয়েছিলেন ছবি আঁকার মজাটা। বুঝলি, আসলে ছবিটা কিসের সেটা বড় কথা নয়, বড় কথা হলো তুই সেটা কিভাবে দেখছিস। প্রত্যেক শিল্পী তার সৃষ্টির মধ্যে দিয়ে কিছু বলার চেষ্টা করেন, এবার দর্শক সেটা কিভাবে নেবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু প্রত্যেকটি ছবির পিছনে কিছু বক্তব্য থাকেই। এই তো ধর না, টেম্পেরা দেখেছিস তুই? টেম্পেরা? হ্যাঁ হ্যাঁ, টেম্পেরা নাম শুনিসনি? টেম্পেরা, ফ্রেস্কো, সিলভার পয়েন্ট, কেন ড্রয়িং এগুলো?
এগুলি সবই ছবি আঁকার এক একটা নাম। তারপর খুব সহজ করে বুঝিয়ে দিয়েছিলেন প্রত্যেকটি ছবির গ্রামার, দেখিয়েছিলেন সিলভার পয়েন্ট ড্রয়িংয়ের উদাহরণ। 1461 সালে লিওনার্দো দা ভিঞ্চির আঁকা দ্য অ্যাডোরেশন অফ দ্য মেজাই দেখে অবাক হয়ে গিয়েছিল ছোট্ট অধিরাজ। এভাবেও ছবি আঁকতে পারে কেউ? রূপোর জল দিয়ে লাইন এঁকেও ছবি এঁকেছিলেন লিওনার্দো দা ভিঞ্চি, এবং সে কি অপূর্ব সৃষ্টি! রূপোর লাইনগুলো মোছা যায় না, বুঝলি, ওগুলো পার্মানেন্ট। ছোট মামা হাসতে হাসতে বলেছিলেন, দেখে হাঁ করে যাচ্ছিস তো, ভেবে দেখ কি নিপুণতার সঙ্গে ছবিগুলো আঁকতে হতো, একটু এদিক থেকে ওদিক হলেই শেষ। সিলভার অক্সাইড সিলভার অক্সিডাইজড হয়ে বাদামি রঙের হয়ে যাবে, মোছার উপায় নেই। তারপরেই চলে এসেছিলেন টেম্পেরায়। ছোট মামার অন্যতম প্রিয় সাবজেক্ট ছিল টেম্পেরা। তিনি ছবি আঁকার আগে একটা কাঁচা ডিম ভাঙছেন দেখে আরও অবাক হয়ে জিজ্ঞাসা করে অধিরাজ, মামা, ছবি আঁকার আগে তুমি কাঁচা ডিম খাবে? মামা কুলকুল করে হেসে ফেললেন, তোর বোকা, ডিম খেতে যাব কেন, ডিমের কুসুম দিয়ে ছবি আঁকবো। ডিমের কুসুম? কিন্তু ওটা তো খায় আবার মাথায়ও মাখে। ছোট মামা সজোরে হাসলেন। তোর মাকে জিজ্ঞাসা করিস, কাঁচা ডিম মাথায় দিতে সে ওস্তাদ ছিল। তবে খাওয়ার মাথায় মাখা ছাড়াও ছবিতেও, বিশেষ করে টেম্পেরায়, ডিমের কুসুম খুব লাগে। টেম্পেরার নামই তো এই জন্যই হয়েছে। টেম্পেরা হচ্ছে এমন একটা ছবি যার সঙ্গে ওয়াটার বেসড বাইন্ডিং মিডিয়াম, মানে ডিমের কুসুম গোছের কিছু টেম্পার মানে মিক্স করা হয়। এরপরই ছোট্ট অধীরা জানতে পেরেছিল যে টেম্পেরায় খুব উজ্জ্বল রং ব্যবহার করা হয়, অর্থাৎ ছবিটা জমকালো হতে হবে। প্রাচীন মন্দিরের গায়ে বা ম্যানুস্ক্রিপ্টে যে জাতীয় জমকালো ছবি দেখা যায় তার অধিকাংশই টেম্পেরার ছবি, এমনকি অজন্তার গুহা চিত্রগুলো। এই দেখ, এইগুলো দিয়ে আঁকে। ছোট মামা দেখিয়েছিল টেম্পেরার রঙগুলোর কয়েকটা নাম এখনো মনে আছে অধিরাজের। ভার্মিলিয়ন রেড আর্থ বা আয়রন অক্সাইড, ওয়াইন ব্ল্যাক, লিড টিন ইয়েলো, আল্ট্রামেরিন লাপিস লাজুলি, আরও কত কি। আর ব্রাশ, তাদেরও যে কত অদ্ভুত অদ্ভুত নাম। কোনোটা দেখতে মাথা মোটা, সেটার নাম ফ্ল্যাট হগ হেয়ার ব্রাশ, সেভেল ব্রাশ নাম্বার 6। অত নাম এখন আর মনে নেই। বাপরে বাপ, ছবি পাগল মানুষ বোধহয় একেই বলে। টেম্পারের নিয়ম কি বলতো? ডিমের কুসুম ফেটাতে ফেটাতে বলেছিলেন ছোট মামা, প্রথমেই কি আঁকবো সেটা ভেবে নিয়ে বসলে টেম্পারা আঁকা যায় না। আসলে মানুষের মনের অবচেতন থেকেই উঠে আসে টেম্পেরা। প্রথমে একের পর এক রং চড়াতে হয়। শিল্পীর অবচেতনই আস্তে আস্তে এই রংটার মধ্যে দিয়ে ছবিটার স্বরূপ ফুটতে থাকে। এরপর শিল্পী শুধু ওই রঙের মধ্য দিয়ে আসল ছবিটা খুঁজে নিতে হয়। টেম্পেরাকে তাই শিল্পীর অবচেতন মনের ছবিও বলতে পারিস, অর্থাৎ অবচেতন মনের ছবিও বলতে পারিস। হঠাৎ করে আজকে সেই কথাটাই বেশি মনে পড়ে গেল অধীরাজের। বলা ভালো, তার মাথায় কথাটা যেন পেরেকের মতো গেঁথে গেল। টেম্পেরায় মানুষের অবচেতন মনের কথা উঠে আসে। যিনি আঁকছেন তার মনের লুকোনো কথাও তবে বেরিয়ে আসে। ছোট মামাও তো টেম্পেরাতেই আঁকতেন। মৃত্যুর আগে ওই ত্রিমূর্তির ছবির দিকে আঙুল দিয়ে দেখিয়েছিলেন। তবে কি তিনি কিছু বলতে চেয়েছিলেন যা এই ছবির মধ্যে লুকিয়ে আছে?
কি আছে এই ছবিতে? প্রত্যেকটা ছবির এক একটা মানে থাকে, কখনো সেটা ব্যক্তিগত, কখনো কখনো ইউনিভার্সাল মেসেজ। শুধু তোকে আসল কথাটা বুঝে নিতে হবে। অধীরাজ উঠে দাঁড়ালো। তার মনে এখন অদ্ভুত উত্তেজনা কাজ করছে। ছবির মানে বুঝতে হবে, ছবির মানে বোঝাটাই খুব জরুরি। ছোট মামার কিসের ভয় ছিল? তিনি কয়েকদিন যাবৎ অদ্ভুত ব্যবহার করছিলেন, যা তার স্বভাব বিরুদ্ধ। এমন কি হয়েছিল? কি ঘটেছিল তার সঙ্গে? তা তো কেউ জানে না, মামিও নয়। কিন্তু ছবিগুলো ছবিগুলো নিশ্চয়ই জানে, নিশ্চয়ই জানে। সিআইডি অফিসার অধীরাজ ব্যানার্জির এক্ষেত্রে কোনো কাজ ছিল না। এই মৃত্যুটা অস্বাভাবিক নয়। ডাক্তার সার্টিফিকেট দিয়েছেন ম্যাসিভ হার্ট ফেলিয়ার, একদম স্বাভাবিক মৃত্যু। অফিসার ব্যানার্জির তাই এখানে অফিসিয়াল কোনো ভূমিকা নেই। কিন্তু কোথায় যেন অধীরাজের খটকা লাগছিল, বিশেষ করে তন্ময়ের শেষের কাজ আর ব্যবহারের সঙ্গে চেনা মানুষটাকে মেলাতে পারছিল না সে। অল্পদিন হলেও পুলিশি অভিজ্ঞতা বলছিল এর মধ্যে কোথাও কোনো গোলমাল আছে। মস্তিষ্ক বলছে এটাই তো স্বাভাবিক, অথচ মন বলছে মোটেও স্বাভাবিক নয়। কিন্তু গোলমাল আছেই। সে শেষ কয়েকটি ছবি খুব খুঁটিয়ে দেখল। ছবিগুলো দেখলেই ভয় করে। মনে হয় ছবিগুলো যেন তীরে খেতে আসছে, আর তার প্রত্যেকটা ছবিতেই কমন জিনিস হলো রক্ত। সঙ্গতভাবেই বারবার একটা কথাই মনে হচ্ছিল, ছবিতে এত রক্ত কেন, এত খুনোখুনি কেন? তন্ময় চৌধুরীর বেশিরভাগ ছবিতেই সুন্দরী নারী পাওয়া যায়, অপূর্ব সিনারি থাকে কিছু দুর্ধর্ষ এক্সপ্রেশনও। কখনো কখনো সেই দুর্বোধ্যতার মধ্যেই সমাজ চেতনাও উঠে আসত। ক্ষুধা, হৃদয়াংশা, মৃত্যু যে আসেনি তা নয়, তবে বেশিরভাগটাই ফ্যান্টাসি ওয়ার্ক ছিল। তবে এত রক্ত কেন? মামা এমন বিভৎসতার ছবি তো কখনো আঁকেননি। মৃত্যু এখানে কি বিভৎস রূপ নিয়ে ধরা দিয়েছে তা যারা দেখেছে তারাই বুঝতে পারবে। ছবিগুলোর নৃশংসতা এতটাই যে দর্শকের হৃৎস্পন্দন বাড়িয়ে দেয়। সারা জীবন যিনি ফ্যান্টাসিতেই কাটালেন, তার শেষ ছবিগুলো এমন ভয়ঙ্কর। এ কি তার মস্তিষ্ক বিকৃতির লক্ষণ, নাকি অন্য কিছু? রাজা, তুই কি আজ বাড়ি ফিরবি? অধীরাজ চিন্তায় তলিয়ে গিয়েছিল। ভাবছিল বেশি বাড়াবাড়ি হচ্ছে না তো? হয়তো ব্যাপারটা অত্যন্ত স্বাভাবিক, হয়তো সে একটু বেশি ভাবতে গিয়েই ব্যাপারটাকে আরো জটিল করে তুলছে। এমনই অনেক চিন্তা মাথায় ঘুরঘুর করছিল। সম্বিত ফিরল তন্ময়ের একমাত্র ছেলে, তার মামাতো ভাই শিলাদিত্যের কণ্ঠস্বরে। সে আশ্বস্ত কণ্ঠে বলল, ফিরবো ভাবছিলাম। আজ না ফিরলে কি তোর খুব অসুবিধা হবে? শিলাদিত্য বলে, পিসিমণি কি বাড়িতে একা আছে? না। অধীরাজ আস্তে আস্তে বলে, বাবা আছে, মা খুব কান্নাকাটি করছে, বাবাকে তাই বাড়ি থেকে বেরোতে বারণ করেছি, মাকে একা ছাড়াটা ঠিক নয়। শিলাদিত্য উস্কো খুস্কো চুলে আঙুল চালায়। ভালো করেছিস। তবে পিসে মশাইকে ফোন করে বলে দে না যে তুই আজকের দিনটা এখানেই থেকে যাচ্ছিস। অধীরাজ সপ্রশ্ন দৃষ্টিতে তাকায়। আসলে তোর সঙ্গে আমার একটু দরকার আছে। শিলাদিত্যের চোখ লাল, সে যথেষ্ট ক্লান্ত,
তবু ঘনিয়ে এসে বলল, যে যাই বলুক, আমি জানি বাবার মৃত্যুটা খুব স্বাভাবিক নয় রে। সে স্তম্ভিত। কি বলছিস? ঠিক বলছি, তুই আজ থেকে জানা, রাতে এখানে দুটো ডাল ভাত খেয়ে নিবি। কমলাকে বলা আছে, আমাদের রান্না তো আবার। আহা, না না, সেসব ঠিক আছে। অধীরাজ তাড়াতাড়ি বলে, কিন্তু তোর এমন অদ্ভুত সন্দেহ হচ্ছে কেন? ডাক্তার তো পরিষ্কার লিখে দিয়েছে। ডাক্তার যাই বলুক, শিলাদিত্য স্পষ্ট স্বরে বলে, আমি জানি মৃত্যুটা স্বাভাবিক নয়। কেন এই কথা বলছি তাও তোকে বলবো, তবে এখন নয়, মায়ের সামনে বলা যাবে না। শিলাদিত্য আরো কিছু বলতে যাচ্ছিল, কিন্তু মৃদুলাকে এদিকে আসতে দেখে চেপে গেল। সে চায় না তাদের গোপন কথোপকথন কেউ শুনে ফেলুক। মৃদুলা বোধ হয় এতক্ষণ অতি কষ্টে কান্নাটা চেপে রেখেছিলেন। অধীরাজকে সামনে দেখে তার চোখ বেয়ে টপ টপ করে জল পড়তে শুরু করলো। কোনোভাবে কান্না চাপার চেষ্টা করছিলেন, কিন্তু কিন্তু এখন আর কান্না বাদ মানল না। তিনি টলে পড়েই যাচ্ছিলেন। অধীরাজ তাড়াতাড়ি তাকে ধরে ফেলল। রাজা, বাবা। কান্না উচ্ছ্বসিত হয়ে ওঠে। অধীরাজ ভেবে পায় না কি বলবে। পুলিশি কাঠিন্য দিয়ে যে সব কিছু এড়ানো যায় না, এই প্রথম বুঝল সে। মামির কান্নায় তারও একটা গোপন কষ্ট হচ্ছিল বুকের ভিতর। শিলাদিত্য চোখ চেপে চলে গেল সেখান থেকে। সে আর চোখে তাকিয়ে দেখে মেজ মামা তথা মৃন্ময় সেখান থেকে আস্তে আস্তে সরে পড়লেন। এই অস্বস্তিকর বেদনাদায়ক মুহূর্তের সামনাসামনি কেউই হতে চায় না। মৃদুলা বেশ কিছুক্ষণ অসম্ভব কাঁদলেন। অধীরাজ সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেননি। এসব ক্ষেত্রে সান্ত্বনা দিয়ে লাভ হয় না, সে জানে। তাই মামিকে ঘনিষ্ঠ আলিঙ্গনে জড়িয়ে ধরে ওই অস্বস্তিকর মুহূর্তটাকে হজম করল সে। একচোট কান্নাকাটির পর মৃদুলা একটু সংযত হলেন। আঁচল মুখে চাপা দিয়ে আস্তে আস্তে বললেন, রাজা, তোমায় একটু সময় দিতে হবে কথা বলার মতো। অধীরাজ অবাক হলো। ঠিক এই কথা একটু আগে শিলাদিত্য বলে গিয়েছে, এখন আবার মামিও বলছেন। তো তোমাকে একটা কথা বলার ছিল, তোমার মামার ব্যাপারে। মৃদুলা ফিসফিস করে বলেন, তুমি বাবা শিলাদিত্যকে কিচ্ছু বলো না। কিন্তু কিন্তু তিনি ফের কেঁদে ফেললেন। অধীরাজ তার শান্ত হওয়ার অপেক্ষা করতে লাগলো। মামি কিছু বলতে চায়, কিন্তু বলার আগেই অশ্রু এসে গ্রাস করেছে তার শব্দগুলোকে। তোমার মামা আমায় কখনো কিচ্ছু বলেননি, কান্না মাখা গলায় জানালেন মৃদুলা। শেষ দিকে উনি আমায় কিচ্ছু বলতেন না, কিন্তু 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 ভীষণ ভয় পেয়ে থাকতেন। এত ভয় ওর আগে কখনো দেখিনি বাবা রাজা। হ্যাঁ মামি, সে আস্তে আস্তে শান্ত স্বরে বলে, বলো। আমার কিন্তু মনে হয়। তিনি ফের কান্নায় ভেঙে পড়লেন। তোমার মামাকে কেউ ব্ল্যাকমেল করছিল।
অধীরাজ বিহবলের মতো তাকিয়ে থাকে। মামাকে কেউ ব্ল্যাকমেল করছিল? কে? কেন? মামার জীবনে এমন কিছু গুপ্ত রহস্য থাকতেই পারে না যা নিয়ে তাকে ব্ল্যাকমেল করা যায়। মানুষটা চিরকালই খোলামেলা ছিলেন, অমন সদা হাস্যময় মানুষটাকে ব্ল্যাকমেল ভাবাই যায় না। মৃদুলা চোখে আঁচল চাপা দিয়ে আরো খানিকটা কাঁদলেন। অধীরাজ হতবাকের মতো সে কান্না দেখল। শোকগ্রস্ত এই মূর্তির সামনে কি বলবে ভেবে পেলেন না। অনেকখানি কান্নার পর তিনি খানিকটা শান্ত হলেন। মামি, আমি তো কিছুই বুঝতে পারছি না, আর একটু খোলসা করে বলবে? মৃদুলা আর কিচ্ছু বলতে পারলেন না, শুধু এদিক ওদিক সন্তর্পণে দেখে নিয়ে ছোট্ট করে বললেন, এসো। অধীরাজ মন্ত্রমুগ্ধের মতো মামির পিছন পিছন গেল। মামি আস্তে আস্তে দোতলায় উঠে গেলেন। দোতলার একদিকে তার ভাসুর মৃন্ময়ের ঘর। মেজ ও ছোট ভাই একসঙ্গেই থাকতেন। মেজ ভাই বিপদনিক, তাই তাকে নিয়ে বিশেষ সমস্যা নেই। নিজের মনে নিজে থাকতে ভালোবাসেন। ছোট ভাই আর ভাতৃবধূকে খুব স্নেহ করেন। মৃদুলাকে দোতলায় উঠতে দেখে তিনি কৌতূহলী দৃষ্টিতে একবার তাকিয়েই চোখ ফিরিয়ে নিয়েছেন। রাশভারী মানুষটার মনে কি চলছে তা উপর থেকে বোঝা মুশকিল। বোধহয় কোনো কারণে তার কৌতূহল হয়েছে, কিন্তু প্রকাশ করলেন না। তার ঘরের উল্টো দিকেই তন্ময় আর মৃদুলার ঘর, দিব্যি পরিপাটি করে সাজানো। একটা রট আয়রনের ডাবল বেড, তার উল্টো দিকে সেগুন কাঠের মস্ত বড় ওয়ার্ড্রপ। ঝকঝকে মার্বেলের মেঝের ওপর শৌখিন কাশ্মীরি কাজের কার্পেট পাতা। বিছানার একদিকে লাইট ল্যাম্প, তার ডান দিকে বড় সড়ো শোকেস। শোকেসে নানা রকম মূর্তি রাখা। তন্ময়ের নানা রকম কিউরিও সংগ্রহ ছিল। বিরাট শোকেসের অর্ধেকই কিউরিওতে ভর্তি। মৃদুলা আস্তে আস্তে কাঠের ওয়ার্ড্রপটা খুললেন। ওই ওয়ার্ড্রপটা তন্ময়ের বড় প্রিয়। তার সমস্ত দরকারি জিনিসপত্র এখানেই থাকত। তন্ময় বড় অগোছালো ছিলেন। মৃদুলা কখনো কখনো গোছানোর জন্য ওয়ার্ড্রপটাকে খুলতে গেলেই হা হা করে উঠতেন। আহা, কি আশ্চর্য! তোমার জন্য কি আমার একটু প্রাইভেসি রাখা উপায় নেই? কথাটা মনে পড়তেই জল ছলকে উঠল মৃদুলার চোখে। ভিতরে এখনো সাজিয়ে রাখা লোকটার আঁকার সরঞ্জাম, নানা রকমের রং। কোনোটা তো আবার সিলও খোলা হয়নি এখনো পর্যন্ত। এক পাশ থেকে বেশ কয়েকটা কাগজের টুকরো বের করতে করতে মৃদুলা বললেন, ও চলে যাওয়ার পরও এই ওয়ার্ড্রপটা খুলেছিলাম। সবাই বলছিল সঙ্গে ওর প্রিয় তুলি আর কয়েকটা রং দিয়ে দাও, ও সঙ্গেই চলে যাক। বলতে বলতেই তার গলা ধরে এসেছে। তখনই এটা খুলি। তোমার মামা তো আমায় এখানে হাত দিতেন না। রং তুলি খুঁজতে গিয়ে দেখো এগুলো বেরিয়ে পড়লো। কি এগুলো? মৃদুলা কোনো কথা না বলে কাগজগুলো অধীরাজের হাতে ধরিয়ে দিলেন। অধীরাজ একটু কিন্তু করছিল। যে মানুষটা এখন আর নেই, তার জীবনের গুপ্ত অংশটুকু খোলা কি ঠিক? যদি কোনো রহস্য থেকে থাকে তবে তা তো সেই লোকটার সঙ্গেই চলে গিয়েছে। দেখো, মৃদুলার অনুরোধ ফেলতে পারল না সে বাধ্য হয়ে কাগজগুলো খুলল। কাগজগুলো আর কিছুই নয়, কয়েকটা চিঠি।
কাগজগুলো খুব পুরনো নয়, দেখলে মনে হয় খুব বেশি দিন আগে পাঠানো হয়নি। সাদা কাগজে সাদা কাগজে সাদা কাগজে হলদেটে ছাপ এখনো পড়েনি। নীল কালি দিয়ে গোটা গোটা অক্ষরে লেখা কথাগুলো খুব স্পষ্ট। যে লিখেছে সে বিন্দুমাত্র ভনিতা করেনি, বরং সোজাসুজি বক্তব্য চলে এসেছে। হয়তো তুমি আমায় চিনতে পারোনি, কিন্তু আমি পেরেছি। মনে পড়ে 22 অক্টোবর 1991? ঠিক তার পরের চিঠিটাতেই লেখা আছে, তোমার জন্য একটা মানুষের জীবন নষ্ট হয়েছিল, তার মাসুল দেওয়ার জন্য তৈরি হও। টাকায় কিনতে পারবে না আমায়। তোমার সমস্ত রহস্য ফাঁস না করে তোমার সমস্ত রহস্য ফাঁস না করা পর্যন্ত আমার শান্তি নেই। তোমার সমস্ত সম্মান ধূলিসাৎ হতে দেখতে চাই আমি। তারপর ঠিক আছে, দেখা করো, কিন্তু আগেই জেনে রাখো, মিষ্টি কথায় চিড়ে ভিজবে না। তবে একবার তোমায় সুযোগ দেব আমি। বারাসাতের বাগান বাড়িতে চলে এসো, 22 আগস্ট রাত 8টা, দেখা হবে। তবে চালাকি করার চেষ্টা করবে না, আর হ্যাঁ, একা আসবে। অধীরা চিঠিগুলো খুব মন দিয়ে পড়ল। কোনো সন্দেহ নেই যে চিঠিগুলো খুব সামান্য জিনিস নয়, বরং লেখার ভাষাতেই স্পষ্ট কেউ তন্ময়কে হুমকি দিচ্ছিল, এবং সেই হুমকি খুব সাধারণ নয়। যে ব্যক্তি চিঠিগুলো লিখেছে সে তন্ময়ের জীবনে কোনো গূঢ় রহস্য জানে, এমন কোনো রহস্য যা তার জীবনের ভিত নাড়িয়ে দিতে পারে, ছাড়খাড় করে দিতে পারে তার যাবতীয় সুখ। কিন্তু কি এমন রহস্য? এমন সোজা সাপটা মানুষের জীবনে কি রহস্য থাকতে পারে? চিঠিগুলো কবে এসেছে মামি? তুমি কিছু জানতে না? মৃদুলা চোখ খুললেন, মৃদুলা চোখ মুছলেন। না, তবে কবে এসেছে আমি কিছুই জানি না। আমি পরশুই ওর ওয়ার্ড্রপ ঘাটতে গিয়ে পেয়েছি, কাগজের তলায় লুকোনো ছিল। অধীরাজ একটু চিন্তায় পড়ে। এমন চিঠিগুলো মামা এভাবে লুকিয়ে রেখেছিল কেন? পুড়িয়ে দিলে বা ছিঁড়ে ফেলে দিলেই তো ল্যাটা চুকে যেত। কোনোদিন কারোর হাতে পড়তে পারে এমন আশঙ্কা কি তার হয়নি, নাকি সময় পাননি? রাতে খাওয়া দাওয়ার পর অধীরাজ চিঠিগুলো নেড়ে চেড়ে দেখছিল। কি এমন কাজ করছিল মামা যার জন্য তাকে কেউ হুমকি দিচ্ছিল? এমনকি এই জাতীয় প্রফেশনে বিখ্যাত মানুষের জীবনে শত্রুর অভাব হয় না। এইসব লাইনে প্রতিষ্ঠিত হতে গেলে মানুষকে এমন কিছু কাজ করতে হয় যেগুলো খুব ভালো, আর এমনও অনেক কাজ করতে হয় যেগুলি খারাপ। তবে কোন ঘটনা? অনেকদিন আগে এমন একটা ঘটনার কথা মনে পড়ল অধীরাজের। মামার বিরুদ্ধে একটা খবরই বেরিয়েছিল কাগজে। এক নব্য চিত্রশিল্পী দাবি করেছিলেন যে তার একটি ছবি তন্ময় চৌধুরী নিজের নামে চালিয়ে দিয়েছেন। ছবিটির নাম কি ছিল এখন আর তার মনে নেই, নব্য চিত্রশিল্পীরও নাম মনে আসছে না। কিন্তু সেই চিত্রশিল্পী রীতিমতো দাবি করেছিল যে উক্ত ছবিটি তারই। কিন্তু তন্ময় চৌধুরী দেখতে দিয়েছিলেন, তিনি তন্ময় চৌধুরীকে দেখতে দিয়েছিলেন, কিন্তু তন্ময় চৌধুরী ছবিটি তাকে আর ফেরত দেননি, উল্টে আত্মসাৎ করেছিলেন। গুরুতর অভিযোগ। ছেলেটি কেসও করেছিল তন্ময়ের বিরুদ্ধে, কিন্তু সে কেস টেকেনি, কারণ কোনোভাবেই ঘটনার সত্যতা প্রমাণ করা যায়নি। চিত্রশিল্পী মহল বলেছিল যে এটা প্রবীণ শিল্পীকে হ্যারাস করার একটা ষড়যন্ত্র। মামা অবশ্য আমলই দেননি কথাটাকে।
মিডিয়ার সামনেও হেসে উড়িয়ে দিয়েছিলেন। তবে কি অভিযোগটা সত্যি ছিল? এতদিন পর কি কেউ তার প্রমাণ পেয়েছিল, আর সেজন্যই হুমকি দিচ্ছিল তন্ময়কে? অধীরাজ চিঠিগুলো খুব মন দিয়ে বারবার পড়ছিল। এমন কোনো কথা বা শব্দ আছে কি যেটা এই রহস্যে আলোকপাত করতে পারে? একটা শব্দ আছে, 22শে অক্টোবর 1991। কি হয়েছিল সেদিন? আপাতত আজ এই পর্যন্তই থাক। রাত বাজে এখন 1:15। এর বেশি হলে হয়ে যায়, কিন্তু আপাতত গন্ডগোল হয়ে যাবে কালকের জন্য। তাহলে আপাতত আমরা এই পর্যন্তই রাখি। যদি সুযোগ হয় আবারও পরের দিন বা কালকে রাত্রেবেলা বসবো। তো ভয়েস চেঞ্জ বহুদিন না করতে করতে আর গলার স্বর বেশি ওঠাতে পারছি না, রাত হয়েছে, বাড়ির লোকেরা বকাবকি করবে। যাই হোক, কেমন লাগছে প্রচেষ্টা সকলে জানাবেন। ফর নাও, গুড নাইট এভরিওয়ান। সকলকে শুভরাত্রি। তন্ময় সাইনিং অফ। থ্যাংক ইউ ফর বিং উইথ মি।